আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, স্ক্রিনটা একটু অন করি, শেয়ার করি। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আদাব স্যার। আদব। স্যার তো এখন চতুর্থ অধ্যায় শুরু করবেন। কি বলেন সবাই? সবার সম্পত্তি কি বলেন? জি চ্যাট স্যার, জি বক্স স্যার, চতুর্থ ঠিক অন, অধ্যায়। আছে স্যার। চ্যাট বক্স অন আছে, চাইলে জানাতে পারেন। কারণ অধিকাংশ হচ্ছে চৌথ অধ্যায় করছিলাম আর কি। আচ্ছা, নয়েজ আছে কার এখান থেকে যেন একটু। আচ্ছা, সো চৌদ্দ অধ্যায় শুরু করি। তো চৌদ্দ অধ্যায়ের কিছু বেসিক কথাবার্তা আছে, এগুলা একটা একটা আইডিয়া নিই। আমি একটু এখন একটা কাজ করব, যেহেতু আমরা একটু অনলাইনে ক্লাস করতেছি, একটু কাজ দিব, কাজ নিব। কারণ একসাথে একটা নথে মানে আমি যদি শুধু দেখাই যায়, আপনার হচ্ছে একটু বোরিং ফিল করবেন, এটা একটা সমস্যা। আর একটা বিষয় হচ্ছে থিওরি। চৌথ অধ্যায়ে আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে মানে প্র্যাকটিক্যাল অধ্যায়টা শেষ করে যখন হচ্ছে থিওরিক্যাল পার্ট গুলা পড়াইতে যায়, কেউ পড়তে যায় না। কিন্তু আলটিমেটলি হচ্ছে থিওরি পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের তো এমসিকিউ থাকে। তো এমসিকিউর জন্য হচ্ছে থিওরি পার্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। তো যেহেতু প্রথম হচ্ছে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, তারপর হচ্ছে 4 মার্ক, এভাবে তো প্রশ্নগুলো হয়। তো 4 মার্ক অথবা 3 মার্ক দেখা যায় যে অধিকাংশই হচ্ছে আপনার পুর থেকে অর্থাৎ প্রশ্ন চলে আসে। কিন্তু 1 আর 2 মার্কের জন্য তো আর এটা তো ছাড়তে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু থিওরিক্যাল লাগে। আর জানি না, আমি আসলে অনেকদিন ধরে আইসিটি যে লকডাউনের পর আজকে ফার্স্ট শুরু করতেছি, মানে প্রায় 9 মাসের মতো বিরতি। যাই হোক, তো শুরু করি। তো আমরা প্রথমে একটা কনসেপ্ট নেই যে একটা ওয়েবসাইট কিভাবে আসলে কাজ করে। টোটাল বিষয়গুলো একটু ক্লিয়ার করি, তাহলে একটা আমাদের আইডিয়া চলে আসবে অনেক কিছু। তো এট ফার্স্ট আমরা একটু জানতে আছি যে আমরা অনেকে শুনছি যে ডোমিন, ডোমিন মনে হয় শুনছি অনেক, ডোমিন নেম। এটা সম্পর্কে কার আইডিয়া আছে একটু বলেন। কেউ জানেন এই সম্পর্কে? ডোমিন নেম কি? জানলেও বলেন, না জানলেও বলেন। না স্যার। আচ্ছা, থ্যাংক না ইউ। স্যার জানি। আচ্ছা, তো ডোমিন, ডোমিন নেমটা হচ্ছে একটা, যেমন ধরেন আমি কোন একটা ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছি। হ্যাঁ, তো একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য বলে তো একটা অ্যাড্রেস লিখতে হয়, তাই না? যেমন আপনি আপনাকে কেউ ইমেল করছে, তার ইমেলটা চেক করতে হলে তাকে প্রথমে একটা ওয়েবসাইট অ্যাড্রেসে ভিজিট করতে হয়। আপনি লিখলেন gmail.com, তাহলে এই যে একটা অ্যাড্রেস লিখলেন, এটা হচ্ছে একটা ডোমিন নেম। তারপর সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, লাইক আছে আপনি ফেসবুক ইউজ করতে যাচ্ছেন, তখন আপনি কি লিখছেন? facebook.com। তার মানে এখন আমি যদি বলি যে ক্রনিকো নেটওয়ার্কের ওয়েবসাইটে আপনাদের এইচএসসি সাজেশনটা দেওয়া হয়েছে, এটা একটু চেক করেন সবাই। তাহলে আপনি ক্রনিকো নেটওয়ার্কের ওয়েবসাইটে ভিজিট করতে হতে পারে। তাহলে ক্রনিকো, অনেকে তো এরকম থাকতে পারে, ক্রনিকো নেটওয়ার্ক হবিগঞ্জ.com বা ক্রনিকো.net, ক্রনিকো.com, অনেক নামই তো থাকতে পারে। মানে প্রপারলি একটা নাম তো আমার লাগতেছে। মানে তার মানে আমরা কি বুঝতে পারছি যে যে কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য বা অনলাইনে তৈরিকৃত ওয়েবসাইট গুলো ভিজিট করার জন্য আমরা যে অ্যাড্রেসটা ব্যবহার করি সেটা হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, আমরা যদি এখন এখানে লিখি, আমাদের ওয়েবসাইটটা লিখছি chronico.net, তাহলে এটাই হচ্ছে একটা ডোমেইন নেম। ঠিক আছে, তো এখন এই যে ডোমেইন নেম গুলা, এই ডোমেইন নেম বা এই যে অ্যাড্রেসটা আমরা বলতেছি, এই অ্যাড্রেসটা দুই ধরনের অ্যাড্রেস হয়ে থাকে। একটা হচ্ছে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, আর একটা বলা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে ট্যাক্স ভিত্তিক হয়ে থাকে, যেটা আমরা লিখছি মানে এবিসি, যে এবিসি এগুলোই তো ট্যাক্স, তাই না? আচ্ছা, যাই হোক, ট্যাক্স কিন্তু আবার ক্যারেক্টারও হতে পারে, আবার কিন্তু নাম্বারও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা যা কিছু লিখি, যা কিছু টাইপ করি, সবই কিন্তু ট্যাক্স। তো ট্যাক্স মানে হচ্ছে নাম্বার হতে পারে, আবার ক্যারেক্টার হতে পারে। তো যাই হোক, বললাম যে ডোমেইন নেমে যে অ্যাড্রেস গুলো হয়ে থাকে, অ্যাড্রেস গুলো কয় ধরনের হয়ে থাকে? অ্যাড্রেস গুলো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আর একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস।
ফিজিক্যাল অ্যাড্রেসটা কিরকম হয়ে থাকে? ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ট্যাক্স ভিত্তিক হয়ে থাকে, আর লজিক্যাল অ্যাড্রেসটা হয়ে থাকে হচ্ছে নাম্বার ভিত্তিক। যেমন ধরেন আমার কনিকনেটর মানে অরিজিনাল আইপি অ্যাড্রেসটা মনে নেই, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এরকম। যেমন ধরেন 11.15.06.17 এরকম হতে পারে। তো এটাকে আমরা অনেক সময়, এই যে নাম্বার সিস্টেমটা অনেক সময় এটাকে আমরা আইপিও বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা অনেক সময় আইপিও বলে থাকি, জিনিসটা একটু মনে রাখবেন। এটাকে অনেক সময় আমরা আইপি বলে থাকি। এগুলাই ঘুরে ফিরে কিন্তু অনেক ধরনের অবজেক্টিভ আছে। ফিজিক্যাল অ্যাড্রেসটা দুই ধরনের, একটা হচ্ছে ট্যাক্স ভিত্তিক আর একটা হচ্ছে নাম্বার ভিত্তিক, যেটাকে এই নাম্বার ভিত্তিক সিস্টেমটাকে আমরা অনেক সময় আইপি বলে থাকি। নাম্বার ভিত্তিক যেটা সেটা হচ্ছে লজিক্যাল, আর ট্যাক্স ভিত্তিক যেটা সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। এখন কথা হচ্ছে যে আসলে যেহেতু অ্যাড্রেস একই জিনিস, তার মানে ঘটনাটা কি হচ্ছে, যেহেতু অ্যাড্রেস দুইটাই, তার মানে কি এটা কিন্তু সোলি মানে অরিজিনাল না। মানে আমি এমনিতে একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দেখালাম, এরকম নাম্বার হয়ে থাকে। সো দুইটাই যেহেতু অ্যাড্রেস, আমি যদি ক্রনিকো নেটওয়ার্কের ওয়েবসাইটটা ভিজিট করতে চাই, তার মানে ক্রনিকো.নেট লিখলেও ক্রনিকো নেটওয়ার্কের ওয়েবসাইটে যাচ্ছে। পাশাপাশি আমি যদি এই নাম্বারটাও লিখি, মানে ধর আমি ক্রনিকো.নেট লিখলাম না, কিন্তু এটা না লিখেও আমি যদি এই নাম্বারটা লিখি, তাহলেও কিন্তু ওয়েবসাইট ভিজিট হবে। ঠিক একইভাবে ফেসবুকেরও এরকম লজিক্যাল নাম্বার আছে, আইপি অ্যাড্রেস আছে। মানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ডোমেইন নেমের এরকম ইউনিক ইউনিক আইপি নাম্বার থাকে এবং ইউনিক ইউনিক অ্যাড্রেস থাকে। বুঝা গেল বিষয়টা? তার মানে ক্রনিকো.নেট লেখা যে কথা, এই আইপি নাম্বারটা লেখা একই কথা। এবং সবচেয়ে বড় বিষয়টা যেটা ইন্টারনালি মানে অভ্যন্তরীণ যে কাজটা হয় সেটা হচ্ছে নাম্বারটাই কাজ করে। আপনি লিখতেছেন ক্রনিকো.নেট ঠিক আছে, কিন্তু ইন্টারনালি যেটা কাজ করছে সেটা হচ্ছে আপনার এই লজিক্যাল নাম্বারটা কাজ করে। তার মানে আশা করি ডোমেইন নেম কি এই জিনিসটা বোঝা গেছে। তার মানে আমরা যে ওয়েবসাইট ভিজিট করার জন্য যে অ্যাড্রেস লিখি সেটা হচ্ছে ডোমেইন নেম, লাইক facebook.com, এরকম কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি। আর এই অ্যাড্রেস গুলা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা হচ্ছে ট্যাক্স ভিত্তিক, আর নাম্বার ভিত্তিক হতে পারে। হ্যাঁ বলেন। স্যার নাবিলা তখন ধরে বলতেছে স্ক্রিন আসতেছে না, এটা প্রবলেমটা এখন কেমনে কি করবো বুঝতেছি না স্যার। ওনার ওনার এখানে দেখাচ্ছে না? না স্যার। আচ্ছা দাঁড়ান, উনি মেবি কারোর প্রোফাইলে ক্লিক করছিল, বা ওনার প্রোফাইলে উনি ক্লিক করছিল। আমি বলি স্যার ওরে। আচ্ছা দাঁড়ান, এখন দেখেন তো নাবিলা, যে ওনাকে একটু জিজ্ঞাসা করে দেখেন এখন দেখা যাচ্ছে কিনা। ফুয়াদের ছবিটা কি পিকচার দেওয়া নাকি? দেখ, দেখা যায়। জি স্যার। খিদা লাগিয়ে দিয়েছেন তো এখন। আচ্ছা নাবিলা কি দেখতে পাচ্ছে এখন? স্যার জিজ্ঞেস তো করছি হোয়াটসঅ্যাপে, দেখি রিপ্লাই দেয় কিনা। আচ্ছা উনি গুগল মিটে কথা বলতে পারে, বইনের যে কথা বলার সময়। ওকে, আর কে দিল? আমি জয়েন দিতেই পারি না। আহমেদ ওহো, শামীম। তাহলে উনি লিংক মনে হয় পায় নাই, লিংকটা একটু দেখতে বলেন। দাঁড়ান স্যার, আমি এদের লিঙ্কটা আবার দিই। আচ্ছা না হয় আমরা 2 মিনিট ওয়েট করি, সবাই একটু, যেহেতু প্রথম ক্লাস, একটু ওয়েট করি সবাই মিলে। এবার দুটো। নাবিলা এখনো না করতেছে স্যার। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলা হচ্ছে আমি রেকর্ড করছি। আমি চেষ্টা করব কোন একটা ওয়েতে ভিডিও লিংক গুলো আপনাদের দিয়ে দেওয়ার, যাতে হচ্ছে পরবর্তীতে আবার দেখতে পারেন আর কি। ঠিক আছে, আমার মনে হয় এটা সুবিধা হবে সবার জন্য। আচ্ছা, জি স্যার। আর একটা কোনো অ্যাক্সেস সাজেশন থাকলে বললেন। আমি তো এত বেশি জানি না সফটওয়্যার সম্পর্কে, যেগুলো দরকার হয় এগুলো ইউজ করি আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়, লাস্ট কতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম আমরা? আচ্ছা আইপি অ্যাড্রেস নিয়ে মনে হয় আলোচনা করছিলাম। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ডোমেইন নেম ইউনিক হয়ে থাকে, কখনো কোনো একটা ডোমেইন নেমের সাথে আরেকটা ডোমেইন নেম কখনো ম্যাচ হবে না। যেমন ক্রনিকো.নেট অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, আপনি চাইলেও আর এটা নিতে পারবেন। এই হচ্ছে মূলত একটা বিষয়। আর একটা কথা কি জানি বলতে গেছিলাম, আমার ওই একজনের সাথে কথা বলতে গিয়ে নিচে স্কিপ হয়ে গেছে। যাই হোক, যদি আবার মনে হয় তাহলে আবার বলবো আর কি আপনাকে। তাহলে এই গেল হচ্ছে ডোমেইনের বিষয়টা।
আচ্ছা, তো এখানে ডোমেইন নেম কি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আসি হোস্টিংটা আসলে কি। অনেক সময় একটা প্রশ্ন থাকে যে ওয়েব হোস্টিং কি। আচ্ছা, যাই হোক, তো আমরা কি করব যে একটু পরে আমরা শুরু করব, এইচটিএমএল নামে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে। হ্যাঁ, এইচটিএমএল নামে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা মানে এইগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আমরা বর্ণনা করে মানে আমরা টাইপ করবো আর কি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। তো টাইপিং করার পর ফাইল এটাকে হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে আমরা সেভ করব, সেভ করার পর একটা ফাইল যেটা হয়, এই ফাইলটা হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি হয় আর কি। তো মানে ইন্টারনেটের যে পাতাগুলো থাকে সবগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ। তো এই ওয়েব পেজ গুলো তো সাধারণত হচ্ছে আমাদের কম্পিউটার জমা থাকবে, তাই না? যেমন আমি একটা ওয়েব পেজ বানালাম, তো বানানোর পর এটা তো আমার কম্পিউটার জমা আছে, তো আমার কম্পিউটার থেকে তো শুধুমাত্র আমি একাই দেখতে পারবো, আপনারা তো দেখতে পাচ্ছেন না, তাই না? তো পৃথিবীর সব মানুষ যেন দেখতে পারে, তার জন্য আমাদের তৈরিকৃত ফাইলগুলা অনলাইনের একটা সার্ভারে জমা রাখি। ঠিক আছে, যেমন ধরেন আমরা কি করলাম, একটা সার্ভার কিনলাম। সার্ভার বিভিন্ন জায়গা থেকে সার্ভার পাওয়া যায়। সার্ভারটা আসলে কিছু না, সার্ভারটা হচ্ছে একটা কম্পিউটারই, জাস্ট আমাদের মতোই একটা কম্পিউটার। আমাদের মতো না বলতে, আমরা যে কম্পিউটার গুলো ইউজ করতেছি এরকমই, জাস্ট এটাতে একটা বিশেষ সফটওয়্যার ইনস্টল করা থাকে। আর কম্পিউটারটা হচ্ছে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। আর হচ্ছে এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। এই হচ্ছে বৈশিষ্ট্যগুলা। তো ওই কম্পিউটারে রাখলে কি হয় বা ওই সার্ভারে রাখলে কি হয়, যেমন আমাদের কম্পিউটারে তৈরিকৃত ফাইলগুলো যদি রাখি শুধুমাত্র আমরা দেখতে পারবো। কিন্তু এই যে অনলাইনের যে সার্ভারটা বা অনলাইন বেস যে কম্পিউটারটা, ওইখানে কি করব, আমাদের তৈরিকৃত যে এইচটিএমএল ফাইলগুলো থাকবে ওই এইচটিএমএল ফাইলগুলো ওইখানে জমা রাখবো। এতে করে দেখা যাবে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ওয়েব ফাইলগুলো হচ্ছে মানুষ অ্যাক্সেস করতে পারবে বা দেখতে পারবে। ঠিক আছে, তার মানে এই জিনিসটাকে আমরা বলতেছি ওয়েব সার্ভার। তার মানে ওয়েব সার্ভার মানে কি বুঝলাম, যে আমাদের এইচটিএমএল দ্বারা তৈরিকৃত যে ফাইলগুলো বা ওয়েব পেজ গুলো আমরা অনলাইনে যে সার্ভার কম্পিউটারে জমা রাখি, সেটাকে বলতেছি হচ্ছে আমরা ওয়েব সার্ভার। এটা আরেক সময় আমরা অনেক সময় এটাকে আমরা ওয়েব হোস্টিং ও বলে থাকি। বুঝা গেছে বিষয়টা? ওয়েব সার্ভার কি, ওয়েব হোস্টিং কি, কে বলতে পারবে একটু বলেন তো একজন? ওয়েব সার্ভার কি বলেন তো একজন? কি বুঝছেন, যতটুকু বুঝছেন এটা একটু আমার সাথে শেয়ার করেন। মিথিলা বলো। না স্যার, আর একবার বুঝতে যাই। কে বুঝতে চান? আচ্ছা, আহ স্যার স্যার আবার রিপিট করেন স্যার এটা। আচ্ছা, আবার এখানে তো আপাতত মনে হয় কোনো ফাইল নাই। আচ্ছা, কারণ আমার এখানে একটা ওয়েব পেজে ফাইল আছে হয়তো বা। দাঁড়ান একটা দেখাচ্ছি, এখানে হয়তো বা কিছু ফাইল থাকতে পারে যেগুলো হচ্ছে ওয়েবসাইট আর কি। আচ্ছা, এখানে আমার একটা স্টুডেন্ট একটা ওয়েবসাইট ডিজাইন করছিল বেসিক, আমি একটা দেখাচ্ছি জিনিসগুলো। এটা অন্য একটা ব্রাউজার লোড হচ্ছে, তো এর জন্য একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না অবশ্য। এই যে লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরেন এটা একটা ওয়েবসাইট আর কি। সো এই যে এখানে ওয়েবসাইটটা তৈরি করছে, কমপ্লিট হয় না, উনি বেসিক শিখতেছিল তো তখন একটু আনকমপ্লিটেড। আচ্ছা, তো এটা যে তৈরি করছে এটা ফাইলটা কোনটা, এটা হচ্ছে এই ফাইলটা, তাই না? তো আমি যদি এটাকে ওপেন করি, এখানে ওপেন করলে আমরা অনেকগুলো কোড দেখতে পারবো। যে ওপেন উইথ নোটপ্যাড, যে কোনো ফাইল মানে এই যে ওয়েব পেজ গুলা যে আমরা তৈরি করি, এগুলো হচ্ছে আমরা এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে যখন এই যে নোটপ্যাড দিয়ে লিখি, নোটপ্যাডটা হচ্ছে একটা টেক্সট এডিটর সফটওয়্যার, যেখানে যে সফটওয়্যারটার সাহায্যে হচ্ছে আমরা লেখালেখি কাজ করতে পারি আর কি। তো এই সফটওয়্যারটার সাহায্য নিয়ে আমি দেখতে পারবো এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এই ওয়েবসাইটটা তৈরি করতে যে কোড গুলা লিখছে বা যে বর্ণনা গুলা লিখছে করছে, ওই এগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য কোড, তার মানে বুঝেন একটা ওয়েবসাইট তৈরি করতে কত কোড করা লাগে। যাই হোক, তো এগুলো আপনারা একটু মানে এক দুটো দিন পরে আপনারা পারবেন। তো এই যে ফাইলগুলা, যে এই যে আমি এই যে ফাইলটা আমি ওপেন করতেছি, এটা তো আমার কম্পিউটারে দেখতে পাচ্ছি। লাইক আপনারা হচ্ছে কম্পিউটার আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি।
বাট স্ক্রিনটা শেয়ার করে যে আমি যে স্ক্রিনটা শেয়ার করে আপনাদের দেখাচ্ছি, আমি যা দেখাচ্ছি তাই তো। আমি যদি এখন মেম্বারে ক্লিক করি তাহলে মেম্বার পেজে যাবে বা এখানে এটা শো করছে। আপনার ইচ্ছা মাউসটাকে এখন এই গ্যালারি পেজে নিয়ে যাবে, বাট আমি মাউসটা তো এখানে রাখছি। আপনি কি এটাকে অ্যাক্সেস করতে পারছেন বা আপনি কি এখানে নিয়ে আসতে পারবেন? মানে সহজ কথা হলো এই ফাইলটাকে জাস্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, বাট আপনি কি এই ফাইলটাকে আপনি নিজে ভিজিট করতে পারছেন বা নিজে ব্যবহার করতে পারছেন, বা আমি ইচ্ছা করলে এখন ডিলিট করে দেবো, এই কাজগুলো কি আপনি করতে পারছেন? না। স্যার আচ্ছা, তো ঘটনাটা কি হচ্ছে, তার মানে আমরা যে ওয়েব পেজ গুলা তৈরি করি এগুলা জমা থাকে কোথায়? এগুলা জমা থাকে হচ্ছে আমাদের কম্পিউটারে, আমাদের এই জিনিসগুলো জমা থাকে। তো আমাদের কম্পিউটারে যদি আমরা জমা রাখি, তো এগুলা তো শুধুমাত্র আমরাই দেখতে পারবো। তো আমরা এগুলো তো আমরা দেখতে পারবো, কিন্তু আমরা একটা কথা বলি যে ওয়েবসাইট গুলাকে কি বলা হয়? www। এই www মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা মানে কি বোঝায়? এটা তো পূর্ণরূপ আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা কেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে? কারণ এটা সম্পূর্ণ পৃথিবীতে এটা মানে access করা পৃথিবী, সম্ভব। বিস্তৃত। হ্যাঁ সারা পৃথিবী বিস্তৃত। বা আমরা যেটা বলি যে ওয়েবসাইট, যেমন facebook.com, যে এক্সাম্পল হিসেবে দিচ্ছি facebook.com। facebook.comটা আমি বাংলাদেশ থেকেও অ্যাক্সেস করতে পারছি, আমার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি অ্যাক্সেস করতে পারছি, লন্ডন থেকেও আমি অ্যাক্সেস করতে পারছি। তার মানে কি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি এটা মানে ব্যবহার করতে পারছি, আমি অ্যাক্সেস করতে পারছি, সহজ কথা। এখন ফেসবুকটাকে যেভাবে মানুষ অ্যাক্সেস করতে পারছে একটা অ্যাড্রেসের আওতাধীন, এইভাবে আমার যে এই যে তৈরিকৃত ওয়েব পেজটা এটাকে অ্যাক্সেস করতে পারছে? এটা কিন্তু অ্যাক্সেস না। করতে পারছে না। তাহলে এটাকে অ্যাক্সেস করতে হলে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডোমেইন নেম, আর একটা হচ্ছে ওয়েব হোস্টিং। ডোমেইন নেমটা কি? এই যে আমরা বললাম কোন একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য যে অ্যাড্রেসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ডোমেইন নেম। তার মানে আমার তৈরিকৃত ওয়েবসাইটটাকেও ভিজিট করার জন্য, মানুষ ভিজিট করার জন্য আমাকে একটা অ্যাড্রেস নিতে হয়, সেটা হচ্ছে ডোমেইন নেম। এটা আমরা বুঝে গেছি। বাট এই যে আমার ফাইলগুলা, এই ফাইলগুলা তো আমার কম্পিউটারে রাখা, আমার কম্পিউটারে রাখলে একমাত্র আমরাই দেখতে পাচ্ছি। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেন এটা দেখতে পারে, তার জন্য আমার এখানে সবগুলা ফাইল আমি নিয়ে কোথায় রাখতে হবে? একটা সার্ভার Server। কম্পিউটার নিয়ে রাখতে হবে। তাহলে এই হচ্ছে একটা সার্ভার কম্পিউটার, যে সার্ভার কম্পিউটারের ভিতর আমি মানে আমার তৈরিকৃত ফাইলগুলো আমি রাখলাম। এখানে 4টা ফাইল দেখাইছি, বাট এখানে ফাইল কয়টা? অসংখ্য ফাইল আছে। বাট এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে এখানে হচ্ছে 4টা ফাইল। তার মানে এই যে ফাইলগুলো আছে, ফাইলগুলো কোথায় রাখা আছে? অনলাইনে একটা সার্ভার কম্পিউটার রাখা আছে। বুঝে গেছে বিষয়টা? জি স্যার। তাহলে আমরা যে তৈরিকৃত ফাইলগুলা এগুলা কোথায় রাখি? আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বিস্তৃত করার জন্য আমরা কোথায় রাখি? আমাদের কম্পিউটারে রাখি নাকি অনলাইন ভিত্তিক Server-এ। কিছুতে রাখি? সার্ভারে রাখি। সার্ভারটা আসলে Server-এ। কি? সার্ভারটা আসলে কি বলেন তো? এটা অনলাইনে একটা কম্পিউটার। এটা অনলাইন বেস একটা কম্পিউটার সিস্টেম, তাই তো? এটা আমাদের কম্পিউটারের মতোই। কাছে এটা কি থাকে? 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, কানেক্টেড থাকে। এবং বিশেষ একটা সফটওয়্যারের সাহায্যে এটা সার্ভার কম্পিউটার বানানো হয়। বুঝতে পারছি? তাহলে ওই সার্ভার কম্পিউটারটাকেই আমরা বলতেছি ওয়েব সার্ভার বা ওয়েব হোস্টিং। বুঝছি স্যার। ক্লিয়ার কনসেপ্টটা? এখন পারবেন যে ওয়েব হোস্টিং কি? বলেন একজন। জি স্যার। আমরা যখন আমাদের কোনো তৈরিকৃত ফাইল বা কিছু আমরা যখন পৃথিবীর সকলের জন্য উন্মুক্ত করে দিতে চাইবো, তখন আমরা জি স্যার কি তৈরিকৃত? কি তৈরি করছেন সেটা বলেন। কোন একটা ওয়েবসাইট যখন ইয়েস। আমরা তৈরি করব, তখন যখন আমরা সবার জন্য উন্মুক্ত করে দিতে চাইবো, তখন আমাদের মূলত একটা ডোমেইন নেমের প্রয়োজন, এবং সেটা যাতে অনলাইনে সবাই পায় সেজন্য একটা অনলাইন ভিত্তিক একটা কম্পিউটারে সেটা আপলোড করা প্রয়োজন। তো আমরা ডোমেইন নেমটা তো জানি, আর আর ওয়েব সার্ভার বা ওয়েব সার্ভারটা হচ্ছে আমরা যে অনলাইনে ইন্টারনেটে কম্পিউটারে যে রাখি সেটাকে আমরা বলছি হচ্ছে এখানে ওয়েব সার্ভার বা ওয়েব হোস্টিং বা আচ্ছা, সার্ভার। ঠিক আছে। শর্টকাটে কেউ আর বলবেন? হয়েছে? আর কেউ কিছু? আচ্ছা, সবাই কি লজ্জা পাচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, ঠিক আছে ভাই। এটা শেয়ার করা দরকার, কারণ যে যেটা পারেন একটু বলবেন, কারণ বললে আপনার যেটা বোরিং আসবে না, এবং যেটা ক্লাসে এই জিনিসগুলো আয়ত্ত চলে আসবে। ঠিক আছে? এখন যদি না বুঝে চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু জিনিসটা প্রবলেম। ঠিক আছে? আচ্ছা মিথিলা, বুঝছেন? স্যার বুঝছি।
কোন শুনি। সার্ভারে মানে স্যার শর্টকাট কইলাই আচ্ছা কইলেন। সার্ভারে জমাকৃত সার্ভারে স্যার যে ফাইলটা জমা রাখা হয় এটাই স্যার ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভার। ফাইলগুলো হচ্ছে যে সার্ভারে জমা রাখি, যেখানে জমা রাখি সেটা হচ্ছে ওয়েব সার্ভার। আরেকটা যে সহজ উদাহরণ বুঝেন, যেমন ধরেন ডোমেইন নেম আর ওয়েব হোস্টিং, একটা সিম্পল উদাহরণ দিই, তারপর হচ্ছে আমরা আবার বিস্তারিত আলোচনা চলে যাই। এটা হচ্ছে আপনার এরকম, যেমন ধরেন কি বলে এটা রে, ওই আছে না, যেমন ধরেন আপনাদের বাসা, আপনারা যে রুমে থাকেন বা আপনাদের যে বাসায় থাকেন সবাই মিলে, এটা হচ্ছে ওয়েব হোস্টিং, মানে আপনাদের বাসাটা হচ্ছে হোস্টিং। সহজ কথা, আপনাদের বাসাটা হচ্ছে হোস্টিং। না আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন আপনাদের বাসায় যাওয়ার জন্য, তো এখন বাসায় যাচ্ছে, এখন বাসার তো একটা নাম আছে, যেমন বললেন যে এমুক ভিলা, মানে একটা XYZ ভিলা। তো আমরা লোকেশনে গেলাম, তো প্রত্যেকের বাসার নেম প্লেটে দিকে খুঁজতেছি এমুক ভিলা কোথায় আছে, ওই ভিলার নামটা কোথায়। তো হঠাৎ করে দেখলাম যে এই এমুক ভিলা XYZ ভিলা আমরা পাইছি, তার মানে এটা হচ্ছে ডোমেইন নেম। এই নেমটা অনুসারে হচ্ছে আমরা আইডেন্টিফাই করলাম। আপনার সাথে দেখা করতে হবে, এখন আপনি থাকেন কোথায়? আপনি আপনার বাসার ভিতরে, তাই তো? তাহলে আপনি যেখানে থাকেন সেটা হচ্ছে আপনার হোস্টিং। তার মানে আপনার বাসার যে নেম প্লেটটা এটা হচ্ছে ডোমেইন, আর আপনার সবাই মিলে যেখানে থাকতেছে সেটা হচ্ছে হোস্টিং। কারণ ওয়েব পেজের পেজ তো একটা না, অনেক পেজ থাকতে পারে। তাহলে ওয়েব পেজ গুলো আমরা যেখানে রাখতেছি, যেখানে থাকতেছে তারা, সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। আর ওইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম প্রয়োজন হয় বা অ্যাড্রেস প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডোমেইন। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এখন আমরা একটা জিনিস দেখি যে ক্লায়েন্ট কম্পিউটার কি। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়েব হোস্টিং কি এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, ডোমেইন নেম কি, ওয়েব হোস্টিং, এটা হচ্ছে মানে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এক মার্কের প্রশ্ন এটা আসবে, এটা হয়তো অবজেক্টিভের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ধরনের হোক, ঘুরে ফিরে প্রশ্ন আসবে। আচ্ছা, আহ আচ্ছা, আরেকটা আছে যে আরেকটা প্রশ্ন আমরা একটু বুঝি, ক্লায়েন্ট কম্পিউটার কি। এটা ধরুন একটা কম্পিউটার, ধর এটা কম্পিউটারের মধ্যে একটু রূপ দেখা যাচ্ছে যে এটা একটা কম্পিউটার। আচ্ছা, তো এই কম্পিউটার থেকে আমরা বলতেছি ক্লায়েন্ট কম্পিউটার, এটাকে বলতেছি আমরা ক্লায়েন্ট কম্পিউটার, CLIENT, ক্লায়েন্ট কম্পিউটার। ওকে, তো ক্লায়েন্ট কম্পিউটার কি? সহজ কথা হচ্ছে ক্লায়েন্ট মানে কি, মানে যে আমরা বলি না, দোকানদাররা বলে যে আমার ক্লায়েন্ট আসছে, বা উকিলদের ক্ষেত্রে অনেক সময় কথা বলে যে উকিল বলে যে আমার ক্লায়েন্ট আসছে, আমি ব্যস্ত আছি। তার মানে কি, উনি যাকে সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে ক্লায়েন্ট, তাই না? তো তার মানে ক্লায়েন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে সেবা গ্রহণ করে। ক্লায়েন্টের কাজ হচ্ছে সেবা গ্রহণ করে। আর আপনাদের যখন আমি দ্বিতীয় অধ্যায়ে পড়াইছিলাম তখন একটা পড়াইছিলাম যে ক্লায়েন্ট কম্পিউটার কি, সার্ভার কম্পিউটার কি। তখন একটা কথা বলছিলাম স্যার। যে যে সেবা প্রদান করে সে হচ্ছে সার্ভার, আর যারা সেবা গ্রহণ করে তারা হচ্ছে ক্লায়েন্ট। এইভাবে বুঝাইছিলাম। সো আমি এখন একটা ওয়েবসাইট ভিজিট করতে আছি, যেমন ধরেন chronico.net এর ওয়েবসাইটে যে ফাইলগুলো, এটা হচ্ছে এখানে রাখা আছে, এটা হচ্ছে এখানে রাখা আছে। লাইক আমি ভিজিট করতে যাচ্ছি হচ্ছে chronico.net, লেখা আছে এখানে CRONYCO, chronico.net। এবং আমরা এটাকে এইভাবে কনফিগার করে রাখলাম যে আইপি নাম্বারটাও দিয়েও কনফিগ করে রাখলাম 11, আমার মনে হয় আগেটা কত লিখছিলাম, একটু 19-20 হতে পারে, ধরেন এরকম একটা নাম্বার। হ্যাঁ, তো তার মানে হচ্ছে আমার এই ফাইলগুলা দেখতে হলে কোন অ্যাড্রেসে ভিজিট করতে হবে, হয়তো এই অ্যাড্রেসে না হোক এই অ্যাড্রেসে। আমরা বলছিলাম এই অ্যাড্রেস লিখলে আমার এই পেজগুলো দেখাবে, বা এই ট্যাক্স এটা না লিখে আমরা এটা লিখলেও কিন্তু কাজ করবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখন মধ্যে যা যা জিনিস আছে আমরা কিন্তু হয়তো এটা সম্পর্কে অনেকে জানতাম না, বা আজকে অনেকে জানছি, বা অনেকে আগেই জানতেন, যাই হোক। তো আমরা একটা প্রশ্ন কেউ করতে পারতেন যে তাহলে আমরা আসলে এই নাম্বার কেন ব্যবহার করি না, আমরা সবসময় এরকম ট্যাক্স ভিত্তিক গুলা কেন ব্যবহার করি। একটা জিনিস দেখেন যে আপনি আসলে কতজনের নাম জানেন আর কতজনের মোবাইল নাম্বার জানেন। আসলে নাম্বার গুলা মনে রাখা মানুষের পক্ষে এত সহজ না। তো ট্যাক্স জিনিসগুলো হচ্ছে মানুষের মানে ট্যাক্স ভিত্তিক গুলা হচ্ছে মানুষের মনে রাখা হচ্ছে সহজ, এর জন্য হচ্ছে আমরা সবসময় ট্যাক্স ভিত্তিকটা রাখি। আর নাম্বার ভিত্তিকটা আমাদের মনে রাখা সম্ভব নয়, এর জন্য হচ্ছে আমরা মূলত হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটাই সবসময় বেশি ব্যবহার করে থাকি, কিন্তু ইন্টারনালি কাজ করে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। যাই হোক, এখন আমরা কি করলাম, যখন আমরা এই ফাইলগুলো রাখলাম তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক, এই হচ্ছে আপনি এগুলো কনফিগার করে দিতে হয়। তো কনফিগার হচ্ছে কারা করে, আপনি যখন একটা হোস্টিং কিনবেন, যাদের কাছ থেকে কিনবেন তারা হচ্ছে আপনি এটা কনফিগ করে দেন। তো আমাদের যেমন ধরেন আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলে যখন আমরা একটা সিম লাগাই,
সিম লাগানোর সাথে সাথে দেখবেন কয়েকটা মেসেজ চলে আসবে, যেগুলোকে বলা হয় কনফিগারেশন মেসেজ। SMS, MMS, ফোন কল এরকম সেট আপ হয়, অটোমেটিকলি সেট আপ হয় এটা লাগানোর পর। তো ঠিক একইভাবে তারও এটা ইন্টিগ্রেট মানে ইন্টারনালি এগুলো হচ্ছে সেট আপ করে। আচ্ছা যাই হোক, বেশি বলতে গেলে হচ্ছে একটু গোলাই যাবে, হচ্ছে কম বুঝবেন, শর্টকাট বুঝে। তো ক্লায়েন্ট কম্পিউটারকে আশা করি বুঝতে পারছি, যে কম্পিউটারটা ব্যবহার করে আমরা কোনো ইন্টারনেটের পেজ গুলা ভিজিট করি সেটাকে বলা হয় ক্লায়েন্ট কম্পিউটার। তো ধরুন আমি এই কম্পিউটার গেলাম, আমি কম্পিউটার থেকে আমি একটা কম্পিউটারে, আমরা জানি যে অনলাইনে কোন একটা ওয়েবসাইট যদি ভিজিট করতে হয় তাহলে একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। বলেন তো সফটওয়্যারটার কি নাম? এই ধরনের সফটওয়্যার গুলোকে আমরা কি ধরনের সফটওয়্যার বলি, কি নাম বলা হয়? ব্রাউজিং সফটওয়্যার। ব্রাউজার। আচ্ছা সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার কয় প্রকার বলেন তো? এগুলো কিন্তু অবজেক্টিভ আসে প্রশ্নগুলো। বেসিক কম্পিউটার কে কে শিখছেন এসএসসি তে? স্যার আমার খেয়াল নাই স্যার, জানতাম। আচ্ছা আমাদের ইয়ে সাহেব কোথায়? সাবাব আসেন না এখনো? আসি স্যার। আদব স্যার। সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার তো স্যার এক টাইপেরই। একটাই না? আচ্ছা জি স্যার। ফুয়াদ আছে? ফুয়াদ আমাদের আছে। জি স্যার আসি। সফটওয়্যার কয় প্রকার? জানি না স্যার। আচ্ছা আমি বলতেছি, সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার আর একটা বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার বলছি সফটওয়্যার দুই প্রকার হয়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা সিস্টেম সফটওয়্যার কি? যেমন আমরা ইয়ের নাম শুনছি না, উইন্ডোজ 7, লিনাক্স, এগুলোর নাম শুনছি তো, এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এগুলোর নাম তো শুনছি। তো এগুলো হচ্ছে আপনার বলা হয় যে সিস্টেম সফটওয়্যার, যেটাকে আমরা অপারেটিং সিস্টেম বা হ্যাঁ ওএস বলি, অপারেটিং সিস্টেম বলি, ঠিক আছে? যেমন এজ এক্সাম্পল হিসাবে ধরতে পারেন আপনাদের মোবাইল ফোন, আপনাদের মোবাইল অধিকাংশ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের আগে কি ছিল, কি জানি এটাকে বলা হতো, ইয়ে নামটা মনে হচ্ছে না, যাই হোক। তো আপনাদের জাভা। মোবাইলের, হ্যাঁ জাভার আরেকটা ইয়ে ছিল, আচ্ছা জাভাই ধরেন। তো সো এখন বর্তমানে অ্যান্ড্রয়েডের সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে ইয়ে অ্যান্ড্রয়েড। তো সিস্টেম সফটওয়্যার কাজ কি? যেমন আমরা উইন্ডোজ কম্পিউটারের ক্ষেত্রে বলতেছি উইন্ডোজ 7, সিস্টেম সফটওয়্যার কাজ কি? সিস্টেম সফটওয়্যার কাজ হচ্ছে কম্পিউটারের পার্টস গুলাকে অ্যাক্টিভ রাখা বা মোবাইলের পার্টস গুলাকে অ্যাক্টিভ রাখা। সিস্টেম সফটওয়্যার যদি না থাকে তখন আপনার কম্পিউটার পার্টস গুলা কাজ করবে না, মোবাইলের প্রত্যেকটা পার্টসও আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন না, বা মানে কথা হচ্ছে ব্যবহারযোগ্য হবে না, এই আর কি বিষয়টা। তো মোবাইলের সিস্টেম সফটওয়্যার দ্বারা তো মোবাইলটাকে আপনাকে অ্যাক্টিভ করতেছে, বাকি হার্ডওয়্যার গুলোকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। এখন দেখেন এছাড়াও আপনি আরো অনেক ধরনের সফটওয়্যার ইউজ করেন, বাদ বাকি যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরেন ক্যামেরা ইফেক্ট দেওয়ার জন্য আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, ছবি তুললেন এটাকে আবার এডিট করার জন্য আরেকটা সফটওয়্যার ইউজ করতেছেন, গেম খেলার জন্য একটা সফটওয়্যার ইউজ করতেছেন। মানে এক একটা কাজ করার জন্য হচ্ছে আপনি এক এক ধরনের সফটওয়্যার ইউজ করতেছেন, মানে এখানে বাকি সবগুলো সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝে গেল বিষয়টা? সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে এখন আমি বলবো যে কম্পিউটারে সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমি যদি এখন উদাহরণ দিই, আমার এই কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 10, এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আছে? গুগল ক্রোম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ফটোশপ এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ক্যামটাসিয়া এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, টিম ভিউয়ার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে এখন এক একটা কাজ করার জন্য হচ্ছে আমি এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতেছি। তার মানে এই যে গুগল ক্রোম এটা কি? এটা হচ্ছে একটা ব্রাউজার। তাহলে আমরা জানি অনলাইনে যে কোনো পেজ ভিজিট করার জন্য একটা ব্রাউজারের প্রয়োজন হয়। এখন ব্রাউজার অনেক ধরনের আছে, শুধু গুগল তো ক্রোম না, মজিলা, ফায়ারফক্স আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, সাইফা আছে, মানে অনেক ধরনের ইয়ে আছে, তাই না? তো এখন যদি কেউ প্রশ্ন করে যে গুগল ক্রোমটা হচ্ছে কি ধরনের সফটওয়্যার, গুগল ক্রোমটা হচ্ছে বা ব্রাউজার কি ধরনের সফটওয়্যার, হ্যাঁ আপনি বলছেন যে ব্রাউজার, এটা রাইট আনসার, কিন্তু এখন যদি বলি ব্রাউজারটা কি ধরনের সফটওয়্যার, ব্রাউজারটা বলেন তো কি ধরনের সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ ব্রাউজারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই কথাগুলো অনেক সময় অবজেক্টিভে থাকে, ঘুরে ফিরে অবজেক্টিভে থাকে, তো জিনিসগুলো একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। যাই হোক, তো এই হচ্ছে আমার ক্লায়েন্ট কম্পিউটার, যে কম্পিউটার ব্যবহার করতেছি আমি। তো আমার এই ক্লায়েন্ট কম্পিউটারে আমি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতে যাচ্ছি। সো একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে আমি লিখলাম হচ্ছে ক্রনিকো, CRONYCO, ক্রনিকো.নেট। আর আমরা জানি যে আমরা ক্রনিকো.নেট লিখেও যদি তারপরও ইন্টারনালি কাজ করবে কি একটা নাম্বার সিস্টেম,
তার মানে আমার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট পাঠাবে chronico.net এর অ্যাড্রেসে, তাই না? তাহলে অ্যাড্রেসটা কি 11.12.17। তখন কি হবে যে যখন আমি chronico.net লিখবো তখন আমার কম্পিউটার থেকে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে একটা রিকোয়েস্ট যাবে। তার মানে আমার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হচ্ছে কোথায়? এই কম্পিউটারে। তাহলে এই যে কম্পিউটারটা এটাকে আইডেন্টিফাই করলো কিসের সাহায্যে? এই অ্যাড্রেসের সাহায্যে। যেটা হচ্ছে আমাদের বাসাটাকে কিভাবে আইডেন্টিফাই করতেছে? আমাদের বাসার নেম প্লেটের সাহায্যে। ঠিক একইভাবে আমাদের ওয়েব সার্ভারে রাখা ফাইলগুলোকে যে দেখতেছি, দেখার আগে কিন্তু রিকোয়েস্ট পাঠানো লাগে। যেমন আমি আপনাকে ফোন দেবো, মানে আপনাকে ফোন দিতে হলে আমার মোবাইলটা আগে হাতে নিতে হবে, হাতে নিয়ে আপনার মোবাইল নাম্বারটা ডায়াল করতে হবে, দেন হচ্ছে ডায়াল করছি। যখন ডায়াল করছি মানে দেখুন কিছুক্ষণ সময় বিরতি থাকতেছে, তার মানে কি আমার মোবাইল থেকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে আপনার মোবাইলে। আপনার মোবাইলটা যদি অন থাকে তখন এই রিকোয়েস্টে গিয়ে পৌঁছায়, দেন আপনি যখন এটা অ্যাকসেপ্ট করেন দেন হচ্ছে আমি আপনার সাথে কমিউনিকেশন করতে পারছি। সো এখানেও সেম জিনিস, ক্লায়েন্ট কম্পিউটার থেকে প্রথমে হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি ভিজিট করতে আছেন, প্রথমে মানে যে ওয়েবসাইটে ভিজিট করতে আছেন ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি লিখতে হবে। যখন আপনি মানে লিখে ইন্টারপ্রেস করছেন তখন আপনার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এই অ্যাড্রেসের সার্ভারের কাছে। তখন এই অ্যাড্রেসের যে সার্ভার কম্পিউটার, এই সার্ভার কম্পিউটার দেখে যে আমাকে এই রিকোয়েস্টটা কে পাঠাইছে। কারণ আপনার কম্পিউটারের একটা আইপি নাম্বার থাকে, বা যেটা হচ্ছে আপনার কম্পিউটারটাকে আইডেন্টিফাই করা যায়। কারণ আপনার মতো তো সবাই এভাবে ইউজ করছে, যেমন ফেসবুকে প্রত্যেক দিন কোটি কোটি মানুষ ভিজিট করছে, তাই না? তো একইভাবে এখন কারা রিকোয়েস্ট পাঠাচ্ছে এটা তো আইডেন্টিফাই করতে হবে। তার মানে সে এই কম্পিউটারটা দেখবে যে কে রিকোয়েস্ট পাঠাইছে, এই কম্পিউটারটা রিকোয়েস্ট পাঠাইছে। তখন কি করে যে এই কম্পিউটারে রাখা ফাইলগুলা, এই কম্পিউটারে রাখা ফাইলগুলা এই কম্পিউটারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে কি আপনি দেখতেছেন। তাহলে এখানে দেখেন তো একটা কমিউনিকেশন হচ্ছে না? এখানে কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে। এখানে কি কমিউনিকেশন? ক্লায়েন্ট কম্পিউটার টু সার্ভারের কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু একটা নেটওয়ার্কের একটা অংশ। তথ্য আদান প্রদানের করার মূল উদ্দেশ্যই তো আমাদের নেটওয়ার্ক, তাই না? নেটওয়ার্কটা তৈরি করার মূল উদ্দেশ্য কি? তথ্যের আদান প্রদান করা। তাহলে এইখানে যে আমরা একটা জিনিসের সাথে মনে হয় আমরা পরিচিত আছি, বা দ্বিতীয় অধ্যায় পড়তে গিয়ে আপনাকে ওয়ার্ডের সাথে পরিচিত ছিলেন, এটা নাম হচ্ছে প্রোটোকল, PROTOCOL। মনে আছে এটা সম্পর্কে? কি জানেন বলেন? জি স্যার। বলেন। স্যার এই যে স্যার যে পদ্ধতিটা ওরা অবলম্বন করবে সেটাই হচ্ছে প্রোটোকল। একটা আসলে সহজভাবে বলি, প্রোটোকল অর্থ কি বলেন? গুগলে সার্চ নিয়মাবলী। করতেছ নাকি? ইয়ে কি গুগল সার্চ করছো? না স্যার স্যার, প্রোটোকলটা স্যার গুগল সার্চ সার্চ কেন করিনি, করবো? তবে এটার অর্থটা জানতাম না বলে চুপ হয়ে হ্যাঁ হ্যাঁ, গেছি। নিয়ম নীতি। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি। তাহলে তথ্য তো আদান প্রদান করা। কাছাকাছি স্যার বলছি। হ্যাঁ, কাছাকাছি। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি। আচ্ছা, তার মানে আমরা যেহেতু এখন তথ্য আদান প্রদান করতেছি, তাহলে তথ্য আদান প্রদানটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু নিয়ম নীতি আমরা তৈরি করব না, এটা অলরেডি তৈরি করাই আছে। তার মানে কে কাকে তথ্য পাঠাবে, কে কাকে তথ্য পাঠাবে না, কে কাকে তথ্য দেখাবে, কে কাকে তথ্য দেখতে পারবে না, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলা প্রোটোকল আছে। নেটওয়ার্কে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলা প্রোটোকল আছে। তো আমরা এখন দুইটা প্রোটোকলের সাথে পরিচিত হই। আচ্ছা, কয়েকটা প্রোটোকলে আছে, আমি কয়েকটা নাম দিচ্ছি। যেমন হচ্ছে HTTP, এটা একটা প্রোটোকল। তারপরে আপনারা হয়তো দেখছেন হচ্ছে FTP, এটা একটা প্রোটোকল। তারপরে আছে হচ্ছে SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা আছে, এই তিনটাই আমরা জানি আপাতত, এই দুইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা দেখি যে HTTP প্রোটোকলের কাজ কি। HTTP আমি লিখতাম। HTTP প্রোটোকলের কাজটা কি? HTTP প্রোটোকলের কাজ হচ্ছে, আচ্ছা এখানে দুইটা জিনিস কিন্তু, দেখা এক জিনিস, ডাউনলোড করা আরেক জিনিস। আচ্ছা, আমরা একটু থিঙ্ক করি। ধরেন আমি মোবাইল থেকে ঢুকলাম হচ্ছে ফেসবুকে, আমার মোবাইলে লিখলাম facebook.com, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ফেসবুকে ঢুকলাম। তার মানে ঘটনাটা কি হলো? আমার মোবাইল থেকে একটা রিকোয়েস্ট গেছে ওয়েব সার্ভারের কাছে, মানে কোন সার্ভারে? ফেসবুকের নিজস্ব ওয়েব সার্ভারের কাছে। তখন ফেসবুকে ওয়েব সার্ভার দেখছে যে কে রিকোয়েস্টটা পাঠাইছে, আমার মোবাইল পাঠাইছে। তখন আমার মোবাইলে কি করছে, মানে তার সার্ভারে, মানে ফেসবুকের সার্ভারে রাখা যে ফাইলগুলা, ওই ফাইলগুলা আমার কম্পিউটারে, সরি আমার মোবাইলে শো করছে। তার মানে আমি যে এই যে আমার ফেসবুকে আমি ঢুকে মানুষের ছবিগুলো আমি দেখতেছি, এই দেখার পারপাসটা কিন্তু একটা প্রোটোকলের সাহায্যে করতেছি, এটা হচ্ছে HTTP প্রোটোকল। তার মানে ওয়েব সার্ভারে রাখা ফাইলগুলো, এই যে এটা কি বলছে, কম্পিউটারটাকে কি বলা হচ্ছে? ক্লায়েন্ট কম্পিউটার। তার মানে ওয়েব সার্ভারে রাখা ফাইলগুলো
ক্লায়েন্ট কম্পিউটারে দেখানোর জন্য যে প্রোটোকল কাজ করে সেটা হচ্ছে এইচটিটিপি। তার মানে এইচটিটিপি প্রোটোকলের কাজ কি? জাস্ট দেখানো, সার্ভারে রাখা ফাইলগুলো দেখানোর কাজ করে। এখন আসি এফটিপি প্রোটোকলের কাজটা কি। এফটিপি এটার প্রোটোকলটার কাজ কি? এখন আমার মোবাইলে তো আমি ছবিগুলো দেখতেছি, এখন দেখা গেল যে একজনের ছবি আমার খুব বেশি চয়েস হয়েছে, আমি চাচ্ছি এটা ডাউনলোড করতে। তো আসলে ছবিটা যে আমি ডাউনলোড করছি, মূলত ছবিটা আসলে অ্যাকচুয়ালি আছে কোথায়? যেমন এইখানে দেখেন, এই যে আমি ওয়েবসাইটটা যে তৈরি করছিলাম বা তৈরি করছিলাম স্টুডেন্টে, এখানে কিন্তু অনেক ধরনের ছবি আছে, এখানেও কিন্তু অনেক ধরনের ছবি আছে। এই যে এগুলো হচ্ছে এক একটা ছবি, ছবিটা রাখা আছে কোথায়? আমার এই কম্পিউটারের ভিতরে। তো আমরা তো কম্পিউটার রাখবো না, এটা রাখবো কোথায়? আমরা রাখবো হচ্ছে আমাদের ওয়েব সার্ভারে আমরা রাখবো। তাহলে এই যে তার মানে হচ্ছে ওয়েব সার্ভারে রাখা ফাইলগুলোই তো আমার মোবাইলে শো করছে, তাই না? তো আমি যে একটা ডাউনলোড করছি, তাহলে এই ছবির সোর্সটা কোথায়, মানে ছবিটা আসলে রাখা আছে কোথায়? ছবিটা কিন্তু রাখা আমার এই ওয়েব সার্ভারের ভিতরেই। তাহলে আমি যখন এটাকে ডাউনলোড করছি, তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে এই সার্ভার থেকে ফাইলটা ট্রান্সফার হয়ে এই ক্লায়েন্ট কম্পিউটারে যাচ্ছে, বা আমার মোবাইলের ক্ষেত্রে আমি যেটা বলতেছি, ওয়েব সার্ভারে রাখা ফাইলগুলো আমার মোবাইলে ট্রান্সফার হচ্ছে, যেটাকে আমরা ডাউনলোড করি। ডাউনলোড মানে কি? ডাউনলোড মানে হচ্ছে ট্রান্সফার করা বা ট্রান্সফার হচ্ছে। কোথা থেকে কই ট্রান্সফার হচ্ছে? সেটা হচ্ছে সার্ভার থেকে আমার মোবাইলে ট্রান্সফার হচ্ছে। আর আপলোড মানে কি? আপলোড মানে হচ্ছে আমার মোবাইল থেকে সার্ভারে আপলোড হচ্ছে, মানে সেন্ড করছি। মানে সেন্ডিংটা দুই দিক থেকে হচ্ছে। একটা সেন্ডিং হচ্ছে আমার মোবাইল থেকে, যখন আমি সার্ভারে সেন্ড করছি, আমার মোবাইল টু সেন্ডটা হচ্ছে কোথায়? সার্ভারে, এটাকে বলতেছে আমরা আপলোড। আর সার্ভার থেকে যখন আমার সার্ভার যখন সেন্ড করছে আমার মোবাইলকে, তখন সেটাকে আমরা বলতেছি ডাউনলোড। তার ডাউনলোড মানে হচ্ছে কি? ট্রান্সফার করা। তো এখানে এই দুইটা কাজ করার জন্য হচ্ছে আমরা এই দুইটা প্রোটোকল ইউজ করে থাকি। এইচটিটিপি প্রোটোকলের সাহায্যে হচ্ছে আমরা দেখার কাজ করি বা দেখানোর কাজ করে, এই যে ফাইলগুলো জাস্ট আমাদেরকে দেখাচ্ছে, বাট ডাউনলোড করার কিন্তু পারমিশন দিচ্ছে না। তাহলে দেখানোর কাজ কে করতেছে? এইচটিটিপি প্রোটোকল। আর ডাউনলোড করার পারমিশনটা কে দিচ্ছে? এফটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, কারণ আমরা এখানে অধিকাংশ ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এখানে যারা যারা আছেন সবাইকে আমি জিজ্ঞাসা করলে এখান থেকে শুধু আমি পূর্ণরূপ গুলোই পাবো। যেমন এইচটিটিপি মানে কি বুঝে বলো তো? বলবেন স্যার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কিন্তু এটার তো কাজ আছে, এটা কাজ কি এটা বলতে হবে। এফটিপি পূর্ণরূপ কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল, বাট কাজ কি একজনও বলতে পারবে। ঠিক আছে, তো আমরা দুইটা প্রোটোকল সম্পর্কে বুঝলাম, দুইটা কাজ সম্পর্কে বললাম। এখন আরেকটা রয়ে গেছে হচ্ছে এসএমটিপি, যেটা বলা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আমরা তথ্যের আদান প্রদানটাই তো বিষয়, তাই না? তো এখানে হচ্ছে আমরা সার্ভার টু ক্লায়েন্ট কম্পিউটার বা ক্লায়েন্ট কম্পিউটার টু সার্ভার, এই বিষয়টাই তো। তো আমরা অনেক সময় দেখা যায় ইমেল টু ইমেল, মানে একটা ইমেল থেকে আরেকটা ইমেলে তথ্য আদান প্রদান করি। ঠিক আছে, তো একটা ইমেল থেকে আরেকটা ইমেলে তথ্য আদান প্রদান করার জন্য যে প্রোটোকলটা কাজ করে সেটা হচ্ছে এসএমটিপি, যেটাকে বলা হয় সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এইটা সাধারণত অনেক সময় আসলে শুধু পূর্ণরূপই আসবে, কিন্তু একটু ডিসক্রিপশন যদি আসে 2 মার্কের জন্য, সেক্ষেত্রে হচ্ছে এইচটিটিপি এবং এফটিপি আসতে পারে। এবং এইচটিটিপি এফটিপি পূর্ণরূপ দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসে অবজেক্টিভ, এটা কনফার্ম ধরে নিতে পারে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ বলেন। স্যার আমার নেটের সমস্যার জন্য এইচটিটিপি আর এফটিটিপি এর এই কাজটা স্যার শুনতে পারিনি ভালো করে। আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে আলোচনা করব একজন একজন করে। সেক্ষেত্রে হচ্ছে বুঝে নেবেন। আর আজকে ক্লাসগুলো হচ্ছে রেকর্ড হচ্ছে, তো আমি লিঙ্ক গুলা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আবার জি, রিপিট স্যার। করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমাকে একজন করে বলেন, আরজু কি আছে? আরজু মিস মনে হয়, কে জানি। জি স্যার, তৃষা। তৃষা। তৃষা বলেন, এসটিটিপি বলতে কি বলছেন? যেটা বুঝছেন সেটাই বলেন। মানে মানে থিওরিক্যাল পড়তে হবে না, জাস্ট হচ্ছে ধরেন একজন আপনার আপনার বন্ধু বা আপনার কাউকে যে একটা জিনিস প্রশ্ন করলে আপনি যেভাবে উত্তর দেন এইভাবেই দেন। এত পরীক্ষার ভাষা লাগবে, যেটা বুঝছেন তা সেটাই পারবেন। না স্যার। আচ্ছা, নেক্সট কে বলতে পারবেন বলেন? আহমেদ শামীম। আহমেদ শামীম পারবেন? আহমেদ শামীম। আচ্ছা, স্যার আমি মিথিলা। স্যার এইচটিটিপি আর এফটিপি ছাড়া ওই লাস্টেরটা স্যার বলতে পারবো, কারণ ওটা আমি শুনতে পারছি আর বাকিগুলো শুনতে পারি আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে স্যার তাহলে। আমি বলি। হ্যাঁ বলেন। ও এসটি আমি কোনটা বলতাম স্যার?
এইচটিটিপিটা বলেন। ওয়েব সার্ভারের যে ফাইলগুলো ক্লায়েন্ট কম্পিউটারে রাখার জন্য যে প্রোটোকলটা ব্যবহৃত হয় সেটি HTTP। স্যার রাখার জন্য না, কিন্তু দেখানোর জন্য। ও সরি স্যার, দেখানোর জন্য। দেখানোর জন্য জাস্ট হচ্ছে ওয়েব সার্ভারের ফাইলগুলো ক্লায়েন্ট কম্পিউটারে জাস্ট শো করার কাজ করে, জাস্ট ওয়েব ব্রাউজারে, কোথায় ব্রাউজারে, ব্রাউজারে। ওয়েব ব্রাউজারে যে শো করছে সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের সাহায্যে দেখাচ্ছে। স্যার রাখানোর জন্য কইলে স্যার কি স্যার বলবো? রাখা মানে তো ডাউনলোড বোঝাচ্ছে, ও রাখা মানে ডাউনলোড বোঝাচ্ছে না। বুঝছি স্যার, এটা তো FTTP। হ্যাঁ, FTP। তার মানে হচ্ছে এইচটিটিপি কাজ হচ্ছে জাস্ট শো করার কাজ করে, যে ক্লায়েন্ট কম্পিউটার ফাইলগুলো জাস্ট হচ্ছে শো করার কাজ করে। কিন্তু এই ফাইলগুলা যদি ট্রান্সফার করা বোঝায়, যেমন আমার এই কম্পিউটার থেকে মানে এই সার্ভার থেকে ফাইলগুলো ট্রান্সফার হয়ে এই ক্লায়েন্ট কম্পিউটারে যাচ্ছে, হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা ডাউনলোড বলি, জি এই কাজটা FTP। করে হচ্ছে এফটিপি। FTP। সব কথা বোঝা গেছে? জি স্যার। বুঝছি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বেসিক জিনিসগুলো আশা করি বুঝতে পারছি। এখন এই হচ্ছে বিষয়। এখন আমরা আসি ডোমেইন নেম। ডোমেইন নেম নিয়ে একটু কথা বলি। ডোমেইন নেমে অনেক ধরনের প্রকারভেদ থাকে। কি কি প্রকারভেদ থাকে যেমন দেখি আমরা, অনেক সময় আমরা দেখি যে .com, তারপর আর কি কি থাকে, .net, তারপর থাকে হচ্ছে .org। হ্যাঁ, ওইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডোমেইন নেম কিন্তু কখনো বড় হাতের হয় না, সেটা জানেন তো? ডোমেইন নেম সর্বদা, ডোমেইন নেম, ইমেল অ্যাড্রেস সর্বদা ছোট হাতের হয়। অনেক সময় আপনাদের অবজেক্টিভের প্রশ্ন আসতে পারে, নিম্নে কোনটি ভ্যালিড ইমেল, বা নিম্নে কোনটি ভ্যালিড, ভ্যালিড মানে কি সঠিক, যেটা বোঝায় ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা ভ্যালিড ইউআরএল, ভ্যালিড ডোমেইন নেম। সেক্ষেত্রে যে বড় হাতে লিখতে পারে, এই জিনিসগুলো ঘুরে ফেরায় দিতে পারে, কিন্তু তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ডোমেইন নেম আর ইমেল অ্যাড্রেস সর্বদাই ছোট হাতের হয়। ওকে, তো .com, তারপর হচ্ছে .net, আবার ক্যাপিটাল আসতেছে, .net, .org, তারপর হচ্ছে .info, তারপর হচ্ছে কি দেওয়া যায়, .com, .bd, বা ধরেন আমরা দেখতে পারি .bd, বা হচ্ছে .gov স্যার। .gov.bd। আচ্ছা, সো এখানে যে বিষয়টা, ধরেন আমাদের সময় যখন ক্লাস 6-এ পড়তাম, মনে হয় 6-7 থেকে মোটামুটি একটু ইন্টারনেট সম্পর্কে একটা বেসিক ধারণা ছিল। আমার তখন মোবাইল ছিল মনে হয় একটা নোকিয়া, একটা সিম্পল একটা মোবাইল। তো বন্ধু বান্ধব কয়েকজন ছিল, তারা হচ্ছে মোটরোলার কয়েকটা সেট চালাতো, যেগুলো সেই মোটামুটি ইন্টারনেট ইউজ করতে পারতো। তো তাদের এখান থেকে প্রায় সময় হচ্ছে ডাউনলোড করতাম, করে মোবাইল ট্রান্সফার করে, মানে বাসার একটা ইয়ে ছিল আইপড, কি জানি ছিল, অনেক এক এই কম্পিউটার টু মোবাইল, মোবাইল থেকে এইভাবে কোনো মতে মানে ইয়ে করে করে ট্রান্সফার করে করে একটা ইয়ে করতে পারি। যাই হোক, তো তখন দেখা যেত যে বিনোদন ডাউনলোড করতে গিয়ে, যেমন ধরেন আমি জেমসের গান ডাউনলোড করবো, তাহলে লিখতাম যে এরকম বেস্ট জেমস সং ডাউনলোড.com, তারপর হচ্ছে জেমস নিউ জেমস কালেকশন.com, নিউ সং জেমস.com। মানে থিঙ্কিংটা ছিল এরকম, মানে কোনো কিছু লেখা মানে হচ্ছে .com। হ্যাঁ, আর মানে এই জিনিসটা এইভাবে থিঙ্ক করতে, মানে ওয়েবসাইট মানে হচ্ছে .com। আসলে বিষয়টা না, সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে অনেক ধরনের ডোমেইনের নাম থাকতে পারে, আর যেগুলো আসলে বুঝতে পারবো না, যেটা লিখতাম এটা কি আসলে ওয়েব অ্যাড্রেস নাকি এই বিষয়গুলো। তো যাই হোক, এখন এই যে এখানে এই যে এতগুলো নাম আমরা লিখলাম, অলরেডি এগুলো আপনি শুনছেন, যেমন facebook.com, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন .net আছে, যেমন chronico.net আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে শুনছেন। তারপর হচ্ছে savetheChildren.org দেখবেন। তারপর হচ্ছে তারপর ইনফো আছে, যেমন hobbycons.info আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেখবেন যে অনেকে অনেক ধরনের, আমাদের একটা ছিল এরকম bulkfma.com.bd, ওয়েবসাইটও বর্তমানে নাই। তারপর হচ্ছে আপনাদের যেমন বৃন্দাবন gov.edu. এরকম থাকে, কিন্তু মানে এই যে এতগুলা নাম, এগুলো কিন্তু মানে কোন একটা এমনিতে তৈরি করা হয়েছে না, বিভিন্ন ধরনের কারণ ভিত্তিকে কিন্তু বিভিন্ন তৈরি করা হয়েছে। তো কনসেপ্টটা আসলে কি, আপনাকে জানতে হবে যে কোন ডোমেইনটা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে, কি ধরনের মানে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে ওয়েবসাইটটা তৈরি করলেন তো ঠিক আছে, বাট এটা অনলাইনে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে তো ডোমেইন লাগবে আর হোস্টিং লাগবে। হোস্টিং মানে তো আমরা বুঝে গেলাম, জাস্ট আমাদের ফাইলগুলো জাস্ট যেখানে জমা রাখছি সেটা হচ্ছে হোস্টিং। বাট ওই হোস্টিংটাকে ভিজিট করার জন্য বা ওইটাকে আইডেন্টিফাই করার জন্য তো আমার একটা ডোমেইন লাগবে। তাহলে আমি যে ডোমেইনটা ক্রয় করব বা কিনবো, সেটা হচ্ছে কি ধরনের ডোমেইন নিবো, আমি কি .com নিবো নাকি .net নিবো নাকি .org নিবো, এই হচ্ছে বিষয়টা। তো এইটা ঘুরে ফিরে একটা সৃজনশীল একটা প্রশ্ন ভিন্ন ভাবে দিতে পারে। হ্যাঁ, তো ধরেন আপনাকে বললো যে আপনার স্কুলের একটা প্রতিষ্ঠান, আপনার কোনো একটা এসএসসি বা এইচএসসি, আপনি এইচএসসি পাস করছেন,
এইচএসসি পাস। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, জি স্যার। ফোন আসলে অনেক সময় নেটওয়ার্কটা কেটে যায়, এর জন্য একটু চেক করলাম। আচ্ছা, তো এখন ধরেন আপনাকে বললো যে আপনি হাই স্কুলে এবং হাই স্কুলে পড়ালেখা করছেন, বাট আপনি কলেজ হিসাবে এই স্কুলে ভর্তি, মানে এই কলেজে ভর্তি হয়েছেন, এবং এই কলেজে আইসিটি সাবজেক্টটা থাকার কারণে আপনি এসটিএমএল সম্পর্কে একটা নলেজ পাইছেন। তো এই এসটিএমএল নলেজটা শিখে আপনি এখন মোটামুটি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে, এবং আপনি পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে এখন আপনাকে আপনার ওই আপনার যে আগে স্কুল ছিল ওই স্কুলে বর্তমান প্রিন্সিপাল স্যার বা হচ্ছে বর্তমান হেডমাস্টার স্যার আপনাকে ইনফর্ম করে নিয়ে গেল এবং আপনাকে বললো একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য। এখন সেই ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি কি ধরনের পছন্দ ডোমেইন নিবেন, কি ধরনের ডোমেইন চুজ করবেন এবং কেন চুজ করবেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। তার মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে আমাকে এখন জানতে হবে কোন ডোমেইনের এক্সটেনশন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে, যেমন ধরেন .com ডোমেইন। আপনি কোন একটা ওয়েবসাইট আপনি ধরেন যদি বিজনেসের উদ্দেশ্যে আপনি কোন একটা ওয়েবসাইট বানান সেক্ষেত্রে .com। যেমন এখন ই কমার্সের যুগ, ই কমার্সের জন্য অনেকে ওয়েবসাইট বানাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে .com দিয়ে নিতে পারে। এখন বলতে পারে যে ফেসবুক কেন .com নিছে? দেখেন, ফেসবুকটা হচ্ছে তার দিক থেকে সে হচ্ছে বিজনেস প্রতিষ্ঠান। কিভাবে দেখেন, যেমন হচ্ছে আপনি তো ফেসবুক আপনি ইউজ করছেন এজ এ সোশ্যাল মিডিয়া হিসাবে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে। তো আপনার কাছে মনে হতে পারে যে ফেসবুক তো কোনো লাভবান উদ্দেশ্য ছাড়া সে তো কোনো বিজনেস করছে না। আসলে বিজনেসটা করছে কি, আমরা যে ইউজ করতেছি এটা হচ্ছে তার বিজনেস। কিভাবে বিজনেস? ফেসবুককে অনেকে টাকা দিচ্ছে যে আমার বিজ্ঞাপন গুলা তোমার যে ফেসবুক যারা ইউজ করছে তাদেরকে দেখাও। তাহলে সে কি একটা বিজনেস করছে না, সে তো এখান থেকে একটা অর্থ নিচ্ছে, তাহলে সে তো একটা বিজনেস করছে। তার মানে এই জন্য ফেসবুক.com, মানে সহজ কথা হচ্ছে বিজনেস করার উদ্দেশ্যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি .com নিতে পারেন। এখন আসি .net। .net কোন ধরনের ওয়েবসাইট রেখেছে? যেমন ধরেন হচ্ছে যারা হচ্ছে নেটওয়ার্ক প্রতিষ্ঠান, যারা হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে .net। যেমন অনেক ধরনের আইএসপি কোম্পানি দেখেন না, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে এরকম, তারা হচ্ছে .net ইউজ করে। তারপর হচ্ছে ধরেন আমাদের, তাহলে আমরা কেন .net নিলাম? আমরা তো আমরা ইন্টারনেট সার্ভিস দেই না। আমরা দেই না কেন? কারণ আমরা কিন্তু হচ্ছে আবার সার্ভার বিজনেস আছে, আমরা অনলাইন ভিত্তিক যে সার্ভার গুলো ওই সার্ভার গুলো সেল করি, মেনটেন্স করি। ওই পারপাস হিসেবে বিষয় হচ্ছে নেটওয়ার্ক আমরা ইউজ করি। তারপরও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বিল্ড আপ করতে আমরা বিভিন্ন ধরনের কনসাল্টিং দিয়ে থাকি আর কি, এর জন্য হচ্ছে আমরা .net ইউজ করে থাকি। এই হচ্ছে বিষয়টা। সহজ কথা হচ্ছে আপনি যদি কারোর ওয়েবসাইট ভিজিট মানে তৈরি করেন যারা হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে আপনি .net নেবেন। .org কাদের জন্য? যারা হচ্ছে কোনো আর্থিক লাভবান উদ্দেশ্য ছাড়া যে বিজনেস বা যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা হচ্ছে .org। যেমন আমি জানি যে আপনাদের এখানে অনেকেই বা এখনকার ইয়ং জেনারেশন সবাই হচ্ছে একটা স্বেচ্ছাসেবক কোনো একটা বা স্বেচ্ছাসেবী কোনো একটা সংগঠনের সাথে সবাই জড়িত থাকে। কেউ হচ্ছে ব্লাড ডোনেশন করে কাজ করে, কেউ হচ্ছে গরিব স্টুডেন্ট যারা আছে বা হচ্ছে যারা হচ্ছে পথ শিশু তাদের নিয়ে কাজ করেন। তাহলে আপনাদের যে অর্গানাইজেশন এই যে জিনিসগুলো চালাচ্ছেন, আপনি কি লাভ মানে ইভেন্ট থেকে এরকম কিছু দিচ্ছেন? যেমন হচ্ছে আপনি চা খাইতে গেছেন বা হচ্ছে আপনি ধরেন বার্গার খাইতে গেছেন, আপনি টাকা দিয়েছেন, দেন হচ্ছে আপনাকে বার্গারটা দিচ্ছে। তো আপনার সার্ভিস সিস্টেম তো এরকম না। আপনি ব্লাড ডোনেট করছেন, আপনি কিন্তু কোনো অর্থ ছাড়া আপনি ব্লাড ডোনেট করছেন বা আপনার ম্যানেজমেন্ট করছেন বা এই বিষয়গুলো। যারা হচ্ছে আর্থিক লাভবান উদ্দেশ্য ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয় তাদের ক্ষেত্রে যদি তাদের জন্য যদি আমরা কোনো ওয়েবসাইট বানাই সেক্ষেত্রে হচ্ছে আমরা .org নিব। ঠিক আছে, যেমন হচ্ছে সেভ দ্য চিলড্রেন, তারা হচ্ছে লাভবান উদ্দেশ্য ছাড়া সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের ডোনেশনের বিষয়টা হচ্ছে আলাদা। আপনি ডোনেট করছেন, আচ্ছা এই বিষয়গুলো চাইতে গভীর না যে জাস্ট এই বিষয়টা। ইনফরমেশন ভিত্তিক যে ওয়েবসাইট গুলো থাকে সেক্ষেত্রে হচ্ছে .info। ধরেন আপনি হবিগঞ্জে ইনফরমেশন নিয়ে হবিগঞ্জে কি কি পাওয়া যায় না পাওয়া যায় এরকম একটা ওয়েবসাইট তৈরি করলেন, এখানে সব সম্পূর্ণ শুধু হবিগঞ্জ কেন্দ্রিক বা এরকম, বা বাংলাদেশকে নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেক্ষেত্রে আপনি .info নিতে পারেন। আচ্ছা, তো নিচে যে .com, .bd বা edu.bd বা gov.bd, বিডি মানে হচ্ছে কি বাংলাদেশ, তাই না? তাহলে বাংলাদেশের যে কোনো ওয়েবসাইটের জন্য হচ্ছে বিডি ডোমেইন, এবং একমাত্র বাংলাদেশের নাগরিকটাই সেই ডোমেইন গুলা নিতে পারে। এগুলোর জন্য হচ্ছে তেমন কোনো কাগজপত্র লাগে না, ভোটার আইডি কার্ড এগুলো ইস্যু প্রয়োজন হয় না। কিন্তু এই ডোমেইন গুলো নিতে আপনি যে একজন বাংলাদেশের নাগরিক সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে, দেন হচ্ছে এই টাইপের ডোমেইন আপনি নিতে পারবেন এবং তার মধ্যে আবার রেস্ট্রিকশন আছে। যেমন হচ্ছে আপনি একটা বিজনেস ডোমেইন নিচ্ছেন সেক্ষেত্রে .com.bd, বাট আপনি
কোনো এডুকেশন কোনো প্রতিষ্ঠান না, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন না। যেমন এটা নিতে হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেসে কিন্তু ট্রেড লাইসেন্স থাকে, এগুলো হচ্ছে আপনি এটা নিতে পারেন। তারপর হচ্ছে ধরেন আপনাদের কলেজের জন্য যদি আপনি ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে হচ্ছে edu.bd, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি edu.bd নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে স্কুলের বা কলেজের মানে অনুমোদনের যে কাগজপত্রগুলো সেগুলো থাকতে হয়, হচ্ছে .gov.bd। বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য আপনি gov.bd নিতে পারবেন, এমনকি আপনি চাইলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি gov.bd নিতে পারবেন, ঠিক আছে? বা বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানের জন্য আপনি gov.bd নিতে পারবেন। আশা করি আপনার আনসার পেয়ে গেছেন। তাহলে আপনাদের আনসার কি বলেন তো? স্কুলের জন্য যে ওয়েবসাইটটা বানাবেন তার জন্য কি হবে? .education.bd। .edu.bd। জি স্যার, স্যার। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমরা যে এই ডোমেইন নেম গুলো কিনবো বা এগুলো যে নেবো, এগুলো মানে প্রসেসটা কি, কিভাবে কিনবো বা কিভাবে নিবো, এগুলো কিভাবে করতে হয়? যেমন আমাদের সেলিং করি যেগুলা, যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে pnserver.com। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এরকম হাজারো ওয়েবসাইট আছে যারা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো সেল করে থাকে, ঠিক আছে? তো আপনি এখানে যেমন হোস্টিং আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ডোমেইন আছে। প্রথম হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনি যে ডোমেইনটা নিতে যাচ্ছেন এটা অ্যাভেলেবল আছে কিনা, কারণ হচ্ছে যে ডোমেইনটা একবার নেওয়া হয়ে যায় এই ডোমেইন আর কেউ নিতে পারে না। তো রেগুলার প্রাইস মানে দাম কত, রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রসেস গুলো পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খালি আছে কিনা বা নেওয়া আছে কিনা এটা একটু চেক করতে হবে। যেমন কি নেট স্লো হয়ে গেল নাকি সাইট স্লো, কোনটা? ডোমেইন থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করছি। স্যার ডোমেইন একবার নিলে আবার নেওয়া যায় না কেন? যেমন ধরেন আপনি একটা জিমেল বানাইছেন mithila@gmail.com। এখন আমিও কি mithila@gmail.com নিতে পারবো? জি স্যার। বুঝতে পারছেন? তো একইভাবে একটা ডোমেইন যদি আমি নিয়ে নিই, এটা নিয়ে তো একটা বিজনেস হচ্ছে, তাই না? তো আপনি ধরেন এই নামে তো যেমন হচ্ছে স্বাগতাদের দেখলাম কসমেটিকের দোকান নতুন ইয়ে করছে, আপনাদের জন্য মনে হয় 50% ছাড় দিছে নাকি স্বাগতা? আচ্ছা, আচ্ছা। তো এখন ওনাদের ধরেন ওনাদের স্টোরের নাম হচ্ছে স্বাগতা.com, সরি, ধরেন অনলাইন বিজনেস চালু করছে স্বাগতা.com। এখন উনি বিজনেস খুব জমাট করতেছে, এখন আমিও যদি স্বাগতা.com নিতে পারি তাহলে তো ওনার সব কাস্টমার আমার ওয়েবসাইটে ড্রাইভ করে ফেলতে পারবো, তাই না? তো এটা তো ঝামেলা, এরকম ওনারশিপ তো দেওয়া সম্ভব নয়। এর জন্য হচ্ছে এটার উপর ভিত্তি করে হচ্ছে একটা ডোমেইন নেম আর নেওয়া যায় না। যেমন আমি একটা চেক করছি, যেমন হচ্ছে পার্থা, অনেকে পার্থে উচ্চারণ করে, আচ্ছা যাই হোক, পার্থ.com আছে কিনা খালি দেখি, বা .com দিয়ে আমরা চেক করছি যে আছে কিনা। একটা একটা সিকিউরিটি দিতে হয়, কারণ অনেক সময় সাইটে অনেকে অ্যাটাক করে বা ফেক এন্ট্রি করতে চায় আর কি। এই জন্য অনেক সময় এই ক্যাপচা অপশন গুলো দেয় 2 আর হচ্ছে F। এটা মানে কি জানেন? এই যে এই জিনিসগুলো করে এগুলো কেন দেয়? এগুলো হচ্ছে আপনি চেক করে যে আপনি কি আসলে হিউম্যান নাকি রোবট। রোবটরা তো এত দেখে দেখে তারা কাজ করতে পারে না, তাই না? তো বিভিন্ন ধরনের যোগ বিয়োগ বা এই ধরনের নাম্বার দেয়, এই পারপাস হচ্ছে আমাদের মানে বুঝে আমরা আসলে একজন মানুষ এটা ইউজ করছি নাকি এই জিনিসগুলো। যেমন দেখেন পার্থ.com ইজ বর্তমানে না, অ্যাভেলেবেল না, ঠিক আছে? যেটা না আপনি নিতে পারবেন না। কোনগুলো নিতে পারবেন? যেমন ঢাকা পার্থ, পার্থঅনলাইন.com, এই জিনিসগুলো আপনি নিতে পারবেন। তো প্রথমে চেক করতে হবে যে আপনি যে নামটা নিতে যাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন কিনা। যদি নিতে চান দেন হচ্ছে অ্যাড টু কার্ট, হ্যাঁ, অ্যাড টু কার্টে ক্লিক করলে হচ্ছে এটা কার্টে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার হচ্ছে হোস্টিং এর দরকার। মানে কার্ডটা মানে কি? কার্ডটা মানে হচ্ছে একটা থলে, যেমন আপনি একটা ইয়েতে গেলেন, কি বলে এটাকে, আমি আবার ভিজিট করছি। ধরেন আপনি একটা ইয়েতে গেলেন, শপিং স্টোরে গেলেন, বড় একটা বিগ একটা ইয়েতে দোকান আছে না যেখানে হচ্ছে সব কিছু পাওয়া যায়, এরকম থাকে না? তো ওইখানে আপনি একটা ঝুড়ি নিচ্ছেন, ঝুড়ির মধ্যে হচ্ছে আপনি যাই নিচ্ছেন সেই ঝুড়িতে রাখছেন। তো একইভাবে অ্যাড টু কার্টও সিস্টেম এরকম ই কমার্সের। আপনি যে কোনো প্রোডাক্টে গিয়ে যখন অ্যাড টু কার্টে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার ই কমার্সের ঝুড়িতে এটা অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যা কিনেন অ্যাড টু কার্ট, যা কিনেন অ্যাড টু কার্ট। তারপর যখন আপনি পে করতে যান তখন কি করেন? ঝুড়িটা নিয়ে যান, তখন যে এখানে যে ম্যানেজার থাকে সব ঝুড়ি থেকে সবগুলা প্রোডাক্ট নিয়ে হিসাব করে বলে যে আপনার এত টাকা হয়েছে। তো এখানে সিস্টেমটাও তাই, আপনি যা করবেন অ্যাড টু কার্ট, যখন হচ্ছে একটা বাটন থাকে যে হচ্ছে ইয়ে চেক আউট, চেক আউট যখন দিবেন তখনই আপনাকে দেখাবে কত টাকা হয়েছে, হচ্ছে পেমেন্ট সিস্টেম করে আসতে হয়। তা হচ্ছে হোস্টিং। হোস্টিং মানে কি? হোস্টিং মানে কি?
কি ভুলে গেছি সবাই? পরিচালনা করা? হোস্টিং মানে পরিচালনা করা। না, স্যার সার্ভার আপ্যায়ন হোস্টিং করা, যে স্যার। সেটা, স্যার সার্ভার হোস্টিং যেটা সেটা বলছেন? হোস্টিং আর সার্ভার হোস্টিং, ওয়েব হোস্টিং ঘুরে ফিরে সব একই কথা তো, ও আচ্ছা আচ্ছা, বুঝছি। বুঝতে পারছেন? স্যার সেবা প্রদান করা। স্যার সেবা অনলাইন প্রধান, ভিত্তিক যে কম্পিউটারটা ইয়েস সেটাকে আমরা অনলাইন হোস্টিং কম্পিউটার, বলছি। হ্যাঁ অনলাইন, হ্যাঁ সেটাই সেটাই। সেবা প্রদান করা ঠিক আছে, বাট সার্ভারের কাজ হচ্ছে সেবা প্রদান করা, এইটা আর কি। আচ্ছা এখন এই যে আপনি সার্ভারটা নিবেন, এগুলো হচ্ছে দাম আছে, যেমন হচ্ছে স্টোরেজ, যেমন আপনি যেমন মোবাইলে যেমন ডিস্ক কিনেন না, যেমন মেমোরি কার্ড কিনেন 36 জিবি, এরকম 8 জিবি, 32 জিবি, 64 জিবি এরকম কিনেন না, তো এরকম আপনার এখানে স্টোরেজ আছে। স্টোরেজের উপর ভিত্তি করে আপনার প্রাইস গুলা হয় আর কি। হালকা করে একটা ধারণা দিলাম, এত ডিটেলস আপনার লাগবে না আর কি। হচ্ছে এগুলা ওয়েবসাইট, যেমন এরকম পিএন সার্ভার হচ্ছে আমাদের হোস্টিং, আমাদের কোম্পানি। এরকম আছে বড় বড় কোম্পানি আছে, গোডিডি, নেমচিপ, এরকম অনেক ধরনের কোম্পানি আছে যারা হচ্ছে আপনার এই জিনিসগুলো সেল করে। বুঝতে পারছেন বিষয়গুলো? এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। কি আছে, বাট ফ্রিতে আছে, রেস্ট্রিকশন আছে, এটা ইউজ করলে এটা করতে হবে না, এটা করলে এটা করতে হবে না, আমি এই স্যার হচ্ছে এতদিন বিষয়। ভাবতাম হয়তো বা এগুলো ফ্রিতে। ফ্রিতে আছে, ফ্রিতে আছে, কিছু কিছু ফ্রিতে ইউজ করা যায়, কিন্তু যে রেস্ট্রিকশন আছে, তো ধরেন 25 MB দিবে, আর বেশি দিবে না। তারপর হচ্ছে অনেক জিনিসগুলো আছে ইনস্টল করতে দেয় না, এরকম অনেক। ফ্রি তো ফ্রি, বুঝছেন না? এত টাকা খরচ করে এই জিনিসগুলো বানায়, যদি ফ্রিতে দেয় সবকিছু তাহলে তো সমস্যা, এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন আজকে তো প্রথম ক্লাস, মোটামুটি আজকে আর অনেক বক বক করছি, সো আজকে আর ইয়ে করবো না, এখন 5 মিনিট সবাই মিলে আড্ডা দিব, তারপর বাই বাই হয়ে যাবো আর কি। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা থিওরি কাট বাদ দিয়ে হচ্ছে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে প্র্যাকটিক্যালে আর কি। নাকি আরো ক্লাস করাবো, ভালো লাগবে আর? না স্যার, একদিনে হচ্ছে এত কিছু নিতে পারবো না। প্লাস হচ্ছে যদি ওই ভিডিওটা যেহেতু একদিন পরে হচ্ছে আবার হবে, তো হ্যাঁ ভিডিওটা হ্যাঁ যদি হ্যাঁ, ফাঁকি দিয়ে পাওয়া যায় তাহলে